আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে একটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, আমরা ফানুস কিংবা আতশবাজি আমরা কোনোটাই ফোটাইনি। আমরা জাস্ট বাসা থেকে এগুলো দেখছিলাম, ছাদে গিয়ে উপভোগ করছিলাম। বাসায় বাচ্চারা থাকলে যা হয়, বাইরে থেকে বাসায় থেকে এগুলো দেখছিল তো বায়না করছিল নিয়ে যেতে, তো জাস্ট নিয়ে গিয়েছিলাম। এতটুকুই আমরা আলহামদুলিল্লাহ এবাদত দিয়ে পুরনো বছর শেষ করে নতুন বছরকে এবাদত আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করেছি আলহামদুলিল্লাহ। তবে জাস্ট বাচ্চাদের মন রাখার জন্য আর কি আনন্দে যোগদান করা, এতটুকু আর কিছু না। তবে এই বছরে প্ল্যান ছিল যে নানা নানু এসে জাহারাকে নিয়ে যাবে নানার বাড়িতে, যেহেতু ওর অনেক দিনের উইন্টার ভ্যাকেশন ছিল। তবে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে যে ওনারা এত কষ্ট করে, রাস্তাঘাটের অবস্থা তো আপনারা খুব ভালোভাবেই জানেন কী অবস্থা, অনেক জ্যাম থাকে। তো বলছিল যে ওনারা এত কষ্ট করে কেন আসবে, তুমি বরং নিয়ে যাও আর তুমিও একটু সময় কাটিয়ে আসো বাবার বাড়িতে। তো ভাবলাম যে যাই, আর আমিও যাচ্ছিলাম যে যেহেতু রাজি হয়েই গেলাম। নতুন বছরটা আমার শ্বশুর বাড়িতে, আমার হাজব্যান্ড আমার শ্বশুর ওদের সাথেও কাটাই, আর বাবার বাড়িতে ওই দিনই যাই। তো যে প্ল্যান সেই কাজ। তো ভাবলাম যে একটু পিঠা বানিয়ে নিই, নতুন বছর আমার হাজব্যান্ড পিঠা খেতে চেয়েছিল, তো পাটিসাপটা পিঠা রাতেই বানাচ্ছিলাম। তো দেখলাম যাওয়া বেশ কয়েকটা হয়ে গেলো, তো আমার হাজব্যান্ড বলছে যে মা বাবার জন্য কিছু নিয়ে যাও, নতুন বছর ওরাও পিঠা খেলে, তোমার হাতের তো পিঠা ওরা খায় না, খেতে পারে না, আসলে আসাও হয় না ওইভাবে, আর যখনই যাওয়া হয় আসা হয় টাইম করে বানানো হয় না। তো আসলে নিয়ে গেলাম পিঠা বাড়িতেও কিছু। আগে থেকে আসলে আমি ব্যাগ গুছিয়ে রাখিনি, কারণ কি করবো আসলে ডিসিশনটা ওইভাবে নেওয়া হচ্ছিল না, যে তো আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি না। আসলে ওকে নিয়ে না গেলে আমার নিজেরও ভালো লাগে না, ওরও ভালো লাগে না যে একা একা যাওয়াটা। তো এবার আসলে জোর দিয়ে ও বলছিল যে যাও, আমিও রাজি হয়ে যেতে গিয়েছি। তো রাতের বেলা আসলে প্যাকিং করে তো আমরা সকাল সকাল চলে আসলাম। আর বাচ্চারা তো দেখছেন খুবই হ্যাপি ওরা, আমার ভাই ছেলে মেয়েরা আসলে আমাদেরকে খুবই ভালোবাসে। ওরা যখনই শুনে মামনি আসবে একদম এক্সাইটেড হয়ে থাকে, কখন আসবে কখন আসবে। ওরা ওর দাদা দাদু আই মিন আমার মা বাবারকে সারাক্ষণ বলতে থাকে কখন আসবে, বলো তাড়াতাড়ি আসতে তাড়াতাড়ি আসতে। তো বাড়িতে যাওয়ার পর অনেক এনজয় করছিলাম, ওদের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করলাম। এই আর কি, দেখতে পাচ্ছেন ওরা কত মজা করছে আলহামদুলিল্লাহ। তো পরের দিন সকাল সকাল চলে গেলাম আমাদের জমিতে। আমাদের জমিতে আসলে যেখানে শাক সবজি, বিভিন্ন রকমের শাক সবজি, টমেটো, কাঁচামরিচ, সিম, ফুলকপি এগুলো চাষ করা হয়েছে। তো দুপুরে রান্নার জন্য এগুলো তোলা হবে। এখন আম্মু বলছিল যে চলো যাই জমিতে, আর আমিও চলে গেলাম। আসলে এগুলো তো দেখা হয় না, আগে তো দেখতাম, নিজেরও আসতাম জমিতে। তো এখন অনেক বছর যাবৎ যেহেতু দেখা হয় না, এগুলো দেখলে এখন ভালো লাগে, আগের অনেক স্মৃতি মনে হয়। তো চলে আসলাম এখানে। আসলে অনেকটুকু তোলা হয়ে গিয়েছে, তো এখনো কম অংশটুকুই আছে। এটা পালং শাক দেখতে পাচ্ছেন, সিম, তারপর পাশের একটি অংশে করা হচ্ছিল গাজর, আরেকটাতে ধনিয়া চাষ করা হচ্ছিল, আরেকটা পাশের একটি জমিতে করা হচ্ছিল ফুলকপি। আর এটা একটা জমি, এখানে মনে হয় এটা আমাদের না, এটা অন্য কারো, হয়তো উনি মাটি বিক্রি করছেন কিংবা জমিটা সমান করা হচ্ছিল, আমি আসলে জানি না সে ব্যাপারটা। তো আমার মেয়ে এগুলো তো কোনো কিছু আগে কখনো দেখেনি, সে দেখছে আর বিভিন্ন রকমের কোশ্চেন করছে এগুলো কী করছে। তো এই বয়সটাতে এইরকমের নতুন নতুন জিনিস দেখবে, কিউরিয়াসিটি হবে, কোশ্চেন করছে। তো ওর এগুলো দেখে আমার নিজেরও ভালো লাগছিল, জিনিসগুলো দেখতে পাচ্ছে, জানতে পারছে। তো এখানে আসলে সিম গাছগুলো দেখে না নিজে খুব ভালো লাগছিল, যে আসলে অনেক বছর পর আমি এরকম সিমের, আমাদের এলাকায় অবশ্যই এটাকে গুড়ি বলা হয়, সিমের গুড়ি, এখান থেকে সিম তোলা হলো, লাল শাক, পালং শাক তোলা হলো। তারপর গাজরের গাছ আমি আসলে কখনো আগে দেখিনি। তো
এখানে গাজরের গাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল, এত সুন্দর হয়ে হচ্ছিল। তবে আনফর্চুনেটলি তখন গাজর আসেনি, ধরেনি, গাজর তুলতে পারিনি। এটা নিয়ে আমার একটা আফসোস, যে আম্মুকে বলছিলাম, আম্মু আবার যখন গাজর তুলো তখন তুমি আমাকে আবার বলো আসতে, আমি আবার আসবো। তো এখানে দেখতে পাচ্ছি সামনের অংশটা তারপর মোলা করা হচ্ছে। পাশের যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফুলকপির, পোড়া জমিতে ফুলকপি, বাঁধাকপি। তো এই আমরা এখানে এগুলো সব দেখছিলাম, খুব ভালো লাগছিল। প্রচুর রোদ ছিল, তো রোদটা বাতাসের মধ্যে ভালো লাগছিল। তারপর এখানে আমি অনেকটা সময় কাটিয়েছি। বাচ্চারাও আসছে, যাহারাও বিভিন্ন রকম কোশ্চেন করছে, মা এটা কী গাছ, ওইটা কী গাছ। সে বলছে আমাকে সাথে সাথে এইভাবে ছবি তুলে দাও। সে দেখতো আর কি যে আমরা আসলে কীভাবে ছবি তুলি, সে সব কিছুই ফলো করতে চায়। বাচ্চারা তো যা দেখে তাই শিখে। তো এইভাবে সে পোজ দিচ্ছিল আর বলছিল আমাকে এভাবে ছবি তুলে দাও। তো কিছুক্ষণ পর আমি নিজেও শাক তুলি, আমার ভালো লাগছিল এগুলো করতে। আসলে গ্রামের লাইফটাই এরকম, সব কিছু দেখতে করতে ভালো লাগে। আসলে অনেক বছর যাবত আমরা ওইটাতে অভ্যস্ত না, দেখি না কোনো কিছু, যখন হঠাৎ দেখি জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে। শাক তোলার জন্য আমার বড় মাও গিয়েছিল। আমার বড় মা বড় চাচি, তো ওনাকে আমরা ছোটো সময় থেকে বড় মা বলেই ডাকি। আমার আব্বুরা হচ্ছে 4 ভাই, তার মধ্যে আমার আব্বু হচ্ছে সেজ। ওনারা সবাই একই বাড়িতে একসাথেই থাকে, তবে আলাদা আলাদা হলেও একই বাড়িতে আর কি থাকা হয়। আর আমরা 1 ভাই 1 বোন হলেও আমাদের কাজিনদের সংখ্যা অনেক বেশি। তবে এখন আর কারোর সাথে তেমনভাবে দেখা হয় না। আমরা ছোটো সময় একসাথে বড় হয়েছি, তবে এখন আর সবাই এখন যার যার সংসার, চাকরি, কাজ, তাদের সবার এখন আলাদা আলাদা হয়ে গিয়েছে। আমরা কখনো কোনো ঈদ বা অনুষ্ঠানও আমাদের একসাথে দেখা হয় না তেমন। এই জিনিসগুলোকে আমি প্রায় মিস করি, যে আমাদের তো আগে অনেক একসাথে থাকা হতো, একসাথে খেলাধুলা, কত আনন্দ আমরা একসাথে করেছি। কিন্তু এখন আর কেউ কাউকে দেখতেও পারি না, ইচ্ছেগুলো দেখা হয় না কারোর সাথে। মাঝে মধ্যে বাড়িতে গেলে কারোর সাথে দেখা হয়ে যায়, এই আর কি। এই যে এখন দেখতে পাচ্ছেন বাম পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের জমি। এখানে এই জমিটা প্রস্তুত করা হচ্ছিল বাদাম লাগাবে, বাদাম ফেলার জন্য। হ্যাঁ, রাব্বি, যাও যাও যাও, আমি তোমাদের ভিডিও করতেছি, যাও। দুজন ডাকাডাকি করে আবার পড়ে যাও না। মালটা নাই এমন না, এখন কি মালটার সিজন নামো? এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাঁচামরিচ আর দেশি টমেটো একসাথে লাগানো হয়েছে। এটা হচ্ছে আমাদের যে পুকুরের একদমই পাশে। এটা এখানে নতুন করে মাটি বসানো হয়েছে। তো এই মাটি, এখানে আসলে খালি জায়গা ছিল, তো ভাবলো যে এখানে আসলে কি লাগানো যায়। তো ওরা এটা প্ল্যান করে এখানে কাঁচামরিচ আর দেশি টমেটো লাগিয়ে ফেললো। তো
পরের দিন সকাল সকালে উঠে ভাইয়াকে বলছিলাম, ভাইয়া চলো আমরা ব্যাডমিন্টন খেলি, কারণ আমরা আগে প্রচুর ব্যাডমিন্টন খেলতাম, এখন তো খেলাই হয় না। আর অনেক বছর পর ভাইয়াকে শীতের বেলা পেয়েছে, তো ভাইয়া বললো যে চলো, কিন্তু তাড়াহুড়া করতে যে আমরা নেট টেট কিছুই টানাইনি। উঠানে তার ছিল যেটাতে কাপড় নাড়া হয়, আমরা সেটাকে নেট হিসেবে খেলা শুরু করেছিলাম। তো প্রথমে যখন ব্যাট হাতে নিই, আর তখনই প্রথম ফ্লাওয়ারটা মিস করেছি, এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। আমি নিজেও হাসতে হাসতে অস্থির হয়ে গিয়েছিলাম, যে মানে এত ভাব নিচ্ছিলাম, যাহারকে বলছিলাম দেখো তোমার মা মা কত ভালো খেলে। তো এটা বলে মানে প্রথম ফ্লাওয়ারটাই মিস। তো যাই হোক, মজা টজা করে আমরা খেলাধুলা করছিলাম। আর দেখেন পিচ্ছিগুলা কী করছে, আমার পিচ্ছিটা তো একদম মাঝ বরাবর বারবার চলে যাচ্ছে আসছে, ওকে নিয়ে আমি আরও বেশি ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। তো খেলা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বড় মা খবর নিয়ে আসলো যে বড় মার বাড়িতে পিঠা বানাবে। তো এটাকে বলে হচ্ছে দুধ চুরি পিঠা, নারিকেল দিয়ে বানানো হয়। তো গ্রামের মজাটা কিন্তু এটাই, এক বাড়িতে পিঠা বানানো মানে হচ্ছে বাড়ির সবাই মিলেমিশে একসাথে পিঠাও বানাবে, খাবে, এটা কিন্তু গ্রামের মজা। তো আমি অনেক বছর পরে এই একটা সুযোগ পেলাম, পিঠা বানাতে চলে গেলাম, পিঠা বানালাম। তারপর সন্ধ্যায় ভাইয়া প্ল্যান করলো দুলুর মোড়, আমাদের এলাকায় একটা জায়গা আছে, তো এখানে যে পিঠা খাওয়াবে। তো আমরা সন্ধ্যা নয়, সেটা বিকেলের আগেই আসলে আমরা চলে গিয়েছিলাম এখানে। তো এখানে প্রথমে যে আমরা চিতই পিঠা নিই, কারণ এখানে মূলত যাওয়া হচ্ছে বাবা পিঠার জন্য, বাবা পিঠাটা অসাধারণ এখানে বানায়। তার আগেও আমরা একবার গিয়েছিলাম, তখন আমার হাজব্যান্ড ছেলের সাথে আমরা খুব মজা করে পিঠা খাই। তো পিঠা আসতে লেট হচ্ছিলো, তো ফাঁকি দিয়ে আমরা এই দেখেন এই বান্দরাবিগুলো করছিলাম। মজা করছিলাম কি করে পিঠা আসছে না। তো অবশেষে আমাদের পিঠা চলে আসলো, দেখেন দেখতে কত ইয়াম্মি লাগছে। আসলে সত্যি মজা, 50 টাকার পিঠা 100 টাকার পিঠা মজা করতে পারে। তো আমার মনে হচ্ছে যে 100 টাকার থেকে 50 টাকার পিঠাটা বেটার। আমি নিয়েছিলাম, যখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50 টাকার পিঠা, আমার কাছে মনে হচ্ছিল এটা বেটার। তারপর আমার বাড়িতে এসে আমরা তখন লুডো খেলছিলাম, মাসটা এসে মাগরিব হয়ে গিয়েছিল অবশ্য। তো এসে নামাজ টামাজ পড়ে আমরা লুডো খেলতে বসছি। তো ফাঁকি দিয়ে আমার ভাবি চলে গিয়েছে কি করতে, পিঠা বানাতে। তবে চাপটি তো ভর্তা দিয়ে এত অসাধারণ ভর্তা বানিয়েছিল আমার ভাবি, খুব মজা করে চাপটি খেয়েছিলাম ভর্তা দিয়ে। তো পরের দিন ভোরবেলা একদম আব্বু চলে গেল খেজুরের রস নিয়ে আসতে, ভাই বলছিল অনেক বছর যাবৎ খেজুরের রস খাওয়া হয় না, তো নিয়ে আসলো। তো ওই দিন সন্ধ্যায় ভাবি চটপটি বানায়। তো চটপটিটা অসাধারণ ছিল, চটপটির যে টক সেটাও অসাধারণ ছিল। তো আসলে ভাবির রান্নার কথা কি বলবো, ভাবির সব রান্নাই মজা, নাস্তা রান্না সবই মজা। বিশেষ করে আমি অনেক খাবারই, অনেক রান্না আমি ভাবির কাছ থেকে টিপস নিয়ে নিয়ে শিখেছি। তো ওর রান্নার কথা আর বলা লাগে না, আসলে ওর হাতের জাদু আছে মাশাআল্লাহ। এক তো শীতকাল, তার উপর আবার বাবার বাড়ির খাওয়া, মানে খাওয়ার উপর খাওয়া। তো ওই দিন রাতে আবার পিঠা বানানো হচ্ছিল, দুধ চিতই পিঠা। তো চিতই পিঠা বানানো হচ্ছে একদিক দিয়ে, আমরা মাংস দিয়ে খাচ্ছিলাম, আর বাকি সব পিঠা দুধ নারিকেলে ভিজানো হচ্ছিল। তো আসলে সব কিছুই গ্রামে এনজয় করার মতো। আর শীতকালে তো অনেক বেশি মজা হয়, মানে এক এক সময় এক এক রকম মজা। শীতকালে তো পিঠার একটা আমেজ থাকবেই, তারপর গরমকালে যেমন বিভিন্ন রকম ফল ফ্রুটস থাকে, যেটা শীতকালে আবার পাওয়া যায় না। তো এক এক সময় মজাটা এক এক রকম হয়ে থাকে। তো এই জন্যই আসলে গ্রামের ব্যাপারটা সবাই ওভাবেই এনজয় করে। তো পরের দিন সকালবেলা চলে আসবো, এটা নিয়ে মনটা একটু খারাপ লাগছিল। তো আব্বু আম্মু সাথে আসবে এটা ভেবে আবার ভালো লাগছিল, আম্মুকে ডাক্তার দেখাতে হবে, আম্মু শরীরটা অনেকটা খারাপ। তো আব্বু আম্মু সাথে আসছে, তবুও কেন জানি মনটা খারাপ লাগছিল যে বাড়িতে যে কটা দিন ছিলাম ভালো লাগছিল অনেক। এই তো ঢাকায় ফেরার সময় চলে এসেছে। তো পরের দিন সকাল সকাল আমার হাজব্যান্ড গাড়ি পাঠিয়ে দেয়। তো গাড়ি 11টা 11:30 নাগাদ আমাদের বাড়িতে এসে পৌঁছায়।
তো দুপুর টাইম আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম খেতে শাক তুলতে। লাল শাক তুললাম, পালং শাক তুললাম, ফুলকপি, বাঁধাকপি, সব রকমের সবজি যা যা ছিল সব নিয়ে আসলাম। তো নিজ হাতে এগুলো তুলছিলাম ক্ষেত থেকে, ভালো লাগছিল। এই হচ্ছে সেই ফুলকপি বাঁধাকপি ক্ষেত। এটি করেছে আমার চাচাতো ভাই। তো উনি নিজেই ফুলকপি বাঁধাকপি এগুলো তুলে দিচ্ছিলেন। তো আমি ক্ষেতটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখেন ক্ষেত থেকে সবকিছু তুলে নিয়ে আসার পর আব্বু এদিকে সবকিছু প্রসেসিং করছে, গুছিয়ে দিচ্ছে কিভাবে আনলে ভালো হয়। তো আমার যে ভাইটা ফুলকপি দিয়েছিল উনি বলছিল যে গাছ সাথে থাকলে সবজি অনেকদিন টাটকা থাকবে, ভালো থাকবে। তো এগুলো তো আনারও একটা বিষয় থাকে, তো গাড়িতে তো সবকিছু এভাবে আনাও যায় না। তো আব্বু বলছে যে না, এগুলো কেটে দিয়ে এগুলা সাইজ করে কেটে নিলে জায়গাও নেবে, আর বাসায় নিয়ে এগুলো তো আর এমন না যে বছর ভরে খেতে হবে। তো উনি সুন্দর করে এগুলো সব কিছু প্রসেসিং করে দিচ্ছিল, গুছিয়ে গুছিয়ে রাখছিল। তো আমি ভিডিও করছিলাম। যখন মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যায় তখন মা বাবারা একদম ব্যস্ত হয়ে যায়। ওনাদের সবচেয়ে আপন সব থেকে আদরের মেয়ে যখন অতিথি হয়ে যায় তখন চায় ওনারা সব কিছু উজাড় করে দিতে। এই তো দেখেন শেষ পর্যন্ত আমার ভাবি কি করেছে। এত এত খাবার, আমি যেহেতু আমার হাজব্যান্ড আমার ননদের ফ্যামিলি কেউ যায়নি, আমার সাথে শুধু সমস্ত খাবার উনি রান্না করে দিয়েছিলেন। এই পিচ্ছিরা শেষ মুহূর্তে একসাথে খেলা করছে আর ঘরের ভিতর দেখে ওরা ঘরের ভিতর ঘর বানিয়েছে। ঘর বানিয়ে ওই পিচ্ছি দুইটা একসাথে খেলা করছে আর ওই যে বড় দুজন একসাথে ফোন দেখছে। ওনাদের কাজ হচ্ছে 10 মিনিট ওরা খেলবে, 1 ঘন্টা ফোন দেখবে, এটাই হচ্ছে ওনাদের কাজ। এই হলো আজকাল বাচ্চাদের অবস্থা। তো এই শেষবারের মতো সবাই সবার ফ্রেন্ডদের সাথে মজা করে নিচ্ছে। এই তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাইকে নিয়ে আমার আব্বু-আম্মুর সাথে আসছে। তো আম্মুর ব্যাপারটা, আম্মু অনেকদিন যাবতই চিকিৎসা করছে। তো মাঝখানে একটু গ্যাপ পড়ে গিয়েছিল। উমরা করতে গিয়েছিলেন উনারা। তো সেজন্য গ্যাপ হয়ে যায় অনেকটাই। এখন শরীরটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছে। তো সেজন্য আরকি বাসায় ঢাকায় নিয়ে আসা চেকআপের জন্য। কি অবস্থা আছে শরীর। তো বাসায় আসার আগে বাড়িতে থাকতে আমি ননদের ফ্যামিলির সবাইকে আরকি বলেছিলাম যে বাসায় যেন চলে আসে তাড়াতাড়ি। খাবার-টাবার নিয়ে আসছি রাতের খাবার যেন একসাথে সবাই করে। তো আসার পর সব খাবার সার্ভ করে দিলাম। উনারাও খাচ্ছিলেন। এই তো এভাবে শেষ হয়ে গেল আমার শীতকালীন ভ্যাকেশন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।